কেউ আসলো না। যার যার মতো ব্যস্ত আছে। মেহেদি সামনের সপ্তাহ থেকে আর কি জয়েন করতে পারবে, ও ব্যস্ত আছে। আশিস ভাই হয়তো জয়েন করবে। খালেক ভাই, আপনারা তিনজনই জয়েন করার মতো আছেন আপাতত। সবাই যার যার মতো ব্যস্ত। আহ, আচ্ছা। ভাই, এই যে যে সেটা পড়াইছিলাম আপনার বাতাসের পরিমাণ নির্ণয়, এই যে 1 নাম্বার হুম, আপনার 5 কেজি অকটেন ছিল। তারপরে এই যে 3 নাম্বারে একটা অঙ্ক ছিল 1 কেজি মিথেন। এ দুইটা কি হুম, হুম। করছিলেন? এ দুইটা করেছেন? না ভাই, এডির ভিডিওটা করি নাই আমি এখন ও, এগুলা। না, আমি তো ভিডিওটাও দিতে পারি নাই। কালকে যখন ওয়াইফাইতে গেছি, যাওয়ার পরপরই আপলোডে দিছি, বিদ্যুৎ চলে গেছে। আবার আজকে সকালে গেছিলাম একবার। সকালে যখন গেছি তখন থেকে ওয়াইফাই নাই। এই যে রাতে গিয়ে আপলোড দিয়ে লিংক দিয়ে দিছি। সবসময় তো আর যাইতে পারি না ওখানে। আমার আমার বাড়িতে তো আর ওয়াইফাই নাই, বুঝছেন? আহ, হুম। আচ্ছা, তাহলে আপনি ওই সবগুলো ভিডিওর লিংক একসাথে করে আমার দিয়ে তো ভাই। হ্যাঁ, আমি চিন্তা করতেছি এই শুক্র শনিবারে অবশ্যই একটু বিয়ে খাইতে যাব। একটা দাওয়াত আছে, কালকে যাইতে হবে এক জায়গা। আর এর মধ্যে আমি হচ্ছে একটা ড্রাইভ ক্রিয়েট করব। ড্রাইভ ক্রিয়েট করে সবগুলা লিঙ্ক, সবগুলো হুম, শিট, ধরেন লিঙ্কগুলো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে থাকে, কিন্তু শিটগুলো তার থাকে না। এবং শিটগুলো আমাকে আপলোড দেওয়া লাগবে ড্রাইভে, মানে গুগল ড্রাইভে দিলে এটা ওয়েবসাইটের মধ্যে থেকে যাবে আর কি। বুঝছেন? শেয়ার দিলে তখন পাবেন আর কি যে কোনো সময়। এটা মানে চিন্তা ভাবনা করছি। দেখি আজকে রাতেই কিছু কাজ করব, ক্লাস নেওয়ার পরে যতক্ষণ ঘুম না ধরে ততক্ষণ করব। আর কাল পরশুর ভিতরে হয়তো এই কাজটা করে ফেলবো যদি সময় পাই, ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা ভাই, এখানে একটা প্রবলেম আছে, এটা একটু বলে নেই। দেখেন, আপনার এই বাতাসের পরিমাণে এই যে কার্বনের পরিমাণ দেওয়া আছে দেখেন 82.5%, হাইড্রোজেন দেওয়া আছে 12.1%, অক্সিজেন দেওয়া আছে 45.6%, সালফার 1.2%। তাহলে এই যে 4টা উপাদান দেয়া আছে, এগুলো হচ্ছে ফুয়েলের উপাদান। ফুয়েল বা জ্বালানির উপাদান, মানে একটা জ্বালানির ভিতরে এগুলো আছে। ভাই, এটা তো মনে হয় করাইছিলাম না? আচ্ছা, একটু বলেছিলাম মনে হয়। হ্যাঁ, এটা করেছিলাম এটা। ও, আচ্ছা, তারপর বললাম দেখেন এক কেজি ক্যালকুলেট। 1 কেজি ফুয়েলকে সম্পূর্ণ দহন করতে কত কেজি বাতাস লাগবে, এটা আমাদের বের করতে বলেছে। তো এখানে ফুয়েলের যে উপাদান, সেই উপাদানগুলো দেয়া আছে। বলেছে 1 কেজি ফুয়েলকে সম্পূর্ণ দহন করতে, তাহলে ফুয়েলকে দহন করবেন, কত কেজি বাতাস লাগবে। তাহলে এই যে আমাদের যে ফর্মুলাটা 100/23, ভাই এখানে 100/23 কেন? কারণ দেখেন, আমি এখানে দহন করব 1 কেজি ফুয়েল, যেহেতু কেজি হিসেবে দিছে, মানে ভর হিসেবে দিয়েছে না। এখন আমি জানি বাতাসের মধ্যে ভর হিসেবে ফুয়েল থাকে 23%। ভর হিসেবে বাতাসে, সরি ফুয়েল না, মানে অক্সিজেন। দেখেন অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন থাকে কত পার্সেন্ট? অক্সিজেন থাকে 23%। এখন আমি দেখেন এখানে এখানে ফুয়েলকে দহন করাবো, তাই না? 1 কেজি ফুয়েলকে দহন করাবো। তাহলে দহন করাতে গেলে আমার তো অক্সিজেন লাগবে। আর অক্সিজেনটা পাবো কোথায়? হুম, অক্সিজেনটা আছে বাতাসের মধ্যে। সেই কারণে 100/23 এভাবে আমাদের দিতে হবে। দিয়ে যে 8/3 কার্বন প্লাস 8 হাইড্রোজেন প্লাস সালফার মাইনাস অক্সিজেন, এই যে ভিতরে ব্র্যাকেটটা, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে আছে কি কি। এখানে আছে কার্বন, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। তো এই চারটার বাইরে যদি থাকে, দেখেন এখানে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, এই চারটাই আছে। তো আমরা চারটার পরিমাণটা এখানে দিলেই আমাদের রেজাল্টটা কিন্তু আপনার চলে আসতেছে। তো এখানে যদি আপনি বসান 11.84 কেজি চলে আসবে। তো আরেকটা প্রবলেম দেখেন, এই যে একটি কয়লার নমুনার মধ্যে কার্বন দেওয়া আছে 88%, হাইড্রোজেন দেওয়া আছে 4.3%, অক্সিজেন দেওয়া আছে 4%, নাইট্রোজেন দেওয়া আছে 0.7%, সালফার এত পার্সেন্ট ও ছাই এত পার্সেন্ট আছে। বলছে 5 কেজি কয়লা দহন করবেন, দহন করতে কি পরিমাণ বাতাস লাগবে। তাহলে এখানেও কিন্তু আপনার কেজি হিসেবে বলছে। তাহলে অবশ্যই কি 100 নিচে কত হবে ভাই? 23 হবে না? হ্যাঁ। হুম।
দেখেন তাহলে আমি যদি 100 নিচে 23 দেই, 100 ডিভাইডেড বাই 23 গুণ ব্র্যাকেট দিলাম একটা। এখন সূত্রে কি আছে ভাই, 8/3 কার্বন, তাই না, ইন্টু কার্বন। এখানে তো 22 বলে দিচ্ছে, তাহলে 22 হবে। ও 22 বলে দিছে, হ্যাঁ। বাতাসে অক্সিজেনের পরিমাণ 22%, তাহলে 22 হবে, হ্যাঁ। তাহলে এটা 22 দিয়ে নিই। তাহলে 8/3 তাহলে কার্বন হবে না ভাই? দেখেন তো কার্বনের পরিমাণ কত? কার্বনের পরিমাণ হচ্ছে 88%। তাহলে 0.88 হবে প্লাস। দেখেন তাহলে হ্যাঁ 100/22 ইন্টু 8/3 ইন্টু 0.88, মানে কার্বনের পরিমাণটা আমি দিয়ে দিলাম এখানে। তো তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আপনার, তারপরে আছে 8/3 কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন, দেখেন এই যে 8 হাইড্রোজেন। তাহলে 8 দেন ইন্টু 8 দিলাম, ইন্টু হলো হাইড্রোজেনের পরিমাণ। এখন হাইড্রোজেন আছে এখানে 4.3%, তাহলে 100 দ্বারা ভাগ করলে 0.043। ওখানে ভাই দুইটা হাইড্রোজেন নাই নাকি? এটা দুইটা হাইড্রোজেন, H2 দেখা যাচ্ছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ H2 ভাই। হাইড্রোজেন তো কখনো H হয় না। হাইড্রোজেন যেখানেই থাকে সেখানেই H2 হিসাবে থাকে, কারণ হাইড্রোজেন একটা মৌলিক গ্যাস। হাইড্রোজেন একটা হুম। মৌলিক গ্যাস, তো মৌলিক গ্যাস হলে একটা অণুর মধ্যে দুইটি পরমাণু থাকে, এই জন্য H2। আবার অক্সিজেনও তাই, কারণ অক্সিজেনও একটা মৌলিক গ্যাস। নাইট্রোজেনও তাই, নাইট্রোজেনও একটা মৌলিক গ্যাস। তো মোট 7টা মৌলিক গ্যাস আছে, এই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন, এই চারটা। এই চারটা আর এই তিনটা, এই 7টা হলো মৌলিক গ্যাস। তো এই 7টা যখন লিখবেন তখন এই যে H2O2N2 এরকম হবে। আর কার্বনে কিন্তু 2 নাই, দেখেন। হুম। তাহলে ভাই 8 হাইড্রোজেন পর্যন্ত লিখেছি। তারপরে সূত্রে কি আছে, সালফার প্লাস, তাহলে প্লাস সালফার। সালফারের কি আছে এখানে কত, দেখেন 1% সালফার আছে, তাহলে ভাগ করলে 0.01। তারপরে আছে কি সূত্রে, মাইনাস অক্সিজেন, তাহলে মাইনাস দিলাম অক্সিজেন 4%, অক্সিজেন 4%, তাহলে 0.04 ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমার কিন্তু এই যে নাইট্রোজেন আর ছাই, এই দুইটা কিন্তু আসবে না, কারণ এই দুইটা আমার সূত্রতেই নাই। তাহলে যদি ইকুয়ালস টু দেই, আসে 12.09, 12.09। ও আমি তো এখানে 5 গুণ দেই নাই, আমি বের করছি 1 কেজি দহন করার জন্য। তাহলে 5 কেজির জন্য 5 দ্বারা গুণ দেন, দিলাম 5 দ্বারা গুণ, 60.47, এই যে 60.46, 9 কেজি, দেখেন এটা আসছে। তাহলে এই ধরনের অঙ্ক পারবেন কিনা? এগুলো তো সূত্র মুখস্থ থাকলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে ভাই, এই যে কেজিটাও দিয়ে দিছি, আবার এই যে ইয়াটা আপনার ঘনমিটার, যদি আয়তন, যদি আয়তনের মাধ্যমে বলে যে কত আয়তনের বাতাস লাগবে, তাহলে এটা একটু মুখস্থ রাখবেন। 0.5 কার্বন মনোক্সাইড, 0.5 হাইড্রোজেন, মিথেন 2, 3 অণু ইথিন মাইনাস অক্সিজেন, এত ঘনমিটার বাতাস লাগবে। ঠিক আছে, তাহলে আমি এই যে বাতাসের যে পরিমাণ নির্ণয়ের যে টপিকটা, এটা 4টা অঙ্কের সাহায্যে শেষ করলাম। তারপরে এখন আমি চলে যাচ্ছি থার্মোডাইনামিক্সের লাস্ট টপিক, সাইকোমেট্রি। দেখেন সাইকোমেট্রি, তো এখানে আপনার বেসিক্যালি সাইকোমেট্রিতে কি নিয়ে আলোচনা করা হয়? সাইকোমেট্রিতে ময়েস্ট এয়ার নিয়ে আলোচনা করা হয়। ময়েস্ট এয়ার মানে এই পড়াশোনাটা বাতাস নিয়ে করে, বাতাস, কিন্তু এই বাতাসটা শুষ্ক বাতাস না। এর ভিতরে আপনার কি থাকে, এর ভিতরে পানির বাষ্প থাকে না, হ্যাঁ, মানে পানির বাষ্প বাতাসের থাকে, মধ্যে বিভিন্ন পানির বাষ্প থাকে, পানির বাষ্প গাছ থাকে, থাকে। অর্থাৎ আমরা ইংলিশে বলি আপনার ওয়াটার ভেপার। মানে এখানে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব, বাতাস আর ওয়াটার ভেপার। এখন বাতাসের ভিতরে যদি আপনার পানি না থাকে, মানে বাতাসের ভিতরে যদি ওয়াটার ভেপার বা পানির বাষ্প না থাকে, তাহলে সেই বাতাসটা হবে শুষ্ক বাতাস। তাহলে শুষ্ক বাতাস বলতে কিন্তু এটাই বোঝায় যে বাতাসের মধ্যে ওয়াটার ভেপার বা ওয়াটার মানে পার্টিকেলগুলো নাই, শুধুমাত্র বাতাস আছে, সেটাকে আমরা বলি শুষ্ক বাতাস। আর যে বাতাসের ভিতরে ওয়াটার ভেপার আছে তাকে আমরা বলি
ময়েস্ট এয়ার মানে ময়েস্ট বাতাস বা আর্দ্র বাতাস, আর্দ্র। তাহলে একটা হলো শুষ্ক বাতাস, একটা হলো আর্দ্র বাতাস, আর্দ্র, ঠিক আছে। তাহলে শুষ্ক বাতাসে শুধু বাতাস আছে, বা ইংলিশে বলে ড্রাই এয়ার, ড্রাই এয়ার। আর আর্দ্র বাতাসকে আমরা বলি ময়েস্ট এয়ার, ময়েস্ট এয়ার। তো এই বিষয়গুলো নিয়ে সাইকোমেট্রিতে আলোচনা করা হয়। দেখেন এখানে আমি খুব বেশি করব না। দেখেন 1 নম্বর একটা প্রবলেম লিখে রেখেছি। একটি হাইগ্রোমিটারে, এটা একটা যন্ত্রের নাম, একটি হাইগ্রোমিটারে ড্রাই বাল্ব টেম্পারেচার ও ওয়েট বাল্ব টেম্পারেচার 32°C। দেখেন তাহলে এই যে ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা আমাদের কাছে একটু পরিচিত, ঠিক না? মানে খোলা বাতাসে আমরা থার্মোমিটার দ্বারা যে যে টেম্পারেচার পাই সেটা কিন্তু ড্রাই বাল্ব টেম্পারেচার। আর ওয়েট বাল্ব টেম্পারেচারটা কি? সেই থার্মোমিটারকে ভেজা কাপড় দ্বারা মানে জড়াইতে হবে, মোড়াইতে হবে। এরপরে আপনি যে রিডিংটা পাবেন সেটা হলো ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার। তো আমাদের বের করতে বলেছে রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ মানে আপেক্ষিক আর্দ্রতা, হিউমিডিটি মানে কি? আর্দ্রতা, মানে আপেক্ষিক আর্দ্রতা আমাদের বের করতে হবে। এবং ওয়েট বাল্ব ডিপ্রেশন বের করতে হবে। ডিপ্রেশন মানে কি? বিচ্যুতির মতো এরকম কিছু বোঝায়, বিচ্যুতি। তাহলে ওয়েট বাল্বের বিচ্যুতি বা ডিপ্রেশন বের করা লাগবে। একটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার বের করা লাগবে, ডিউ পয়েন্ট টেম্পারেচার বের করব আমরা। দেখেন আবার এইখানে একটা প্রবলেম আছে, 6 ঘনমিটার বাতাসে। আচ্ছা আমরা একটা একটা করে করি, এইটা আমরা একটু পরে করি ভাই। দেখেন আমরা, ওই চারটা আঁকা নিলে ভালো হবে। আর হ্যাঁ ভাই, সাইকোমেট্রিক যে চার্টটা আছে হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ওটা চার্টটা বলতেছি। দেখেন করে দেন। এই যে 2 নাম্বারটা কি বলেছে? সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করো, সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করো এবং একটি রেখায় মানে একটি রেখায় হিটিং এবং হিউমিডিফিকেশন দেখাও। তাহলে এখানে আমাদের সাইকোমেট্রিক চার্টটা ড্র করতে বলেছে এবং একটি রেখার মাধ্যমে হিটিং এবং হিউমিডিফিকেশন দেখাতে বলছে। এটা যে 17 সালে ইজিসিবিতে আসছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে, মানে একটা রেখায় হিটিং এবং হিউমিডিফিকেশনটা দেখাবো আমরা। তো দেখেন এইখানে সাইকোমেট্রিক চার্টটা অঙ্কন করতে বলছে, আমরা যে এই ধরনের একটা চার্ট অঙ্কন করলাম। দেখেন এটা সাইজটা কিন্তু এরকম, এই যে এই পর্যন্ত কিছুটা উপরের দিকে থাকে আর এই সাইডটা একটু যে বাড়াতে থাকে, তারপর এটাই যে যোগ করে দিবেন। তারপরে এটাও কিন্তু সেম ছিল ভাই। দেখেন এখানে ওই যে আগে এই ধরনের একটা ক্ষেত্র তৈরি করবেন। তো ক্ষেত্র তৈরি করার পরে এই যে নিচে আপনি এরকম দাগ কাটবেন, নিচে আমার এই যে ডান দিকে যায়, ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়বে এবং এই এক্স অক্ষ বরাবর আমরা ড্রাই বাল্ব টেম্পারেচার ডিবিটি, ড্রাই বাল্ব টেম্পারেচারকে আমরা মিন করি। আর উপরের দিকে স্পেসিফিক হিউমিডিটিকে বোঝায়, মানে উপরের দিকে সোজা উপরের দিকে যতই যাব স্পেসিফিক হিউমিডিটির মান ততই বাড়বে, বুঝছেন? তাহলে এই স্পেসিফিক হিউমিডিটিকে আমরা আরও একটা নামে ডাকি, স্পেসিফিক হিউমিডিটিকে আমরা বলি হিউমিডিটি রেশিও। দেখেন স্পেসিফিক হিউমিডিটি অথবা এইচটাই আগে, হিউমিডিটি রেশিও মানে এইচআর, এই যে যেটা আমি এখানে বলছি স্পেসিফিক হিউমিডিটি অথবা হিউমিডিটি রেশিও। তাহলে এই উপরের দিকে আপনার হিউমিডিটি রেশিও বা স্পেসিফিক হিউমিডিটি, আর এই যে ডান দিকে, এই ডান দিকে হচ্ছে কি ড্রাই বাল্ব টেম্পারেচার। এবং দেখেন তাহলে আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা ছিল যে সাইকোমেট্রিক চার্ট ড্র করো। তো আমরা একটা বেসিক সাইকোমেট্রিক চার্ট ড্র করলাম। দেখেন তো এখানে কয়েকটা জিনিস আমাদের দেখাইতে হবে, একটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার আর একটা স্পেসিফিক হিউমিডিটি, এই দুইটা কিন্তু মেইন। তারপরে এই যে প্রায় 45 ডিগ্রি কোণ করে দেখেন একটা গেছে, এটাকে আমরা বোঝাই ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার। তাহলে এটা যে এই বরাবর যাচ্ছে এর মানটা কোথায়? দেখেন এর মানটা তো আর নিচে না, এই যে ডিগ্রি সেলসিয়াস গুলো এগুলো তো আর ওয়েট বাল্ব টেম্পারেচার না, এগুলা ড্রাই বাল্ব টেম্পারেচার। এই যে ধরেন 10 ডিগ্রি সেলসিয়াস, ভাই দেখেন এই যে 10, 15, 20, 25 এগুলো কিন্তু ড্রাই বাল্ব টেম্পারেচার। আর এইখানে আপনার এই যে টেম্পারেচার দ্বারা বোঝানো হয় নাই, কারণ স্পেসিফিক হিউমিডিটির একক বা
হিউমিডিটি রেশিওর একক কিন্তু আপনার ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু এর একটা টেম্পারেচার, এই যে ওয়েট বাল্ব টেম্পারেচার, এই মানগুলা এই দিকে স্কেল থাকে, এইদিকে মানে সোজা আমি এইদিকে যে টানটা দিলাম এটা ওয়েট বাল্ব টেম্পারেচার, তাহলে এটা কত, এইখানে আমার ভ্যালুটা লেখা থাকবে এইখানে, বুঝছেন? দেখেন এই যে ওয়েট বাল্ব টেম্পারেচার বা ডিপিটি মানে ডিউ পয়েন্ট টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার মানে শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক অথবা স্যাচুরেশন টেম্পারেচার। এই ওয়েট বাল্ব টেম্পারেচার বা ডিপিটি ডিউ পয়েন্ট টেম্পারেচার বা স্যাচুরেশন টেম্পারেচার, এই তিনটাই আমরা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করে থাকি, এবং এদের ভ্যালুগুলো এই বরাবর একটা স্কেল থাকে, সেই স্কেল থেকে আমরা বুঝতে পারি। এই বরাবর একটা স্কেল থাকে, স্কেল, সেই স্কেল থেকে আমরা এই মানগুলো নিয়ে থাকি। তো যখন আমাদের একটা সাইকোমেট্রিক চার্ট ড্র করতে বললো, আমরা বেসিক একটা সাইকোমেট্রিক চার্ট দেখেন হচ্ছে করলাম মানে ড্র করলাম। তো এই যে এই রেখাটা দ্বারা কি মিন করে, এই রেখাটা এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে যায়, এটাকে বলে রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা। তারপরে একটা জিনিস ওয়েট বাল্ব টেম্পারেচার, আর এই যে প্রায় 60 ডিগ্রি বা 70 ডিগ্রি কোণ করে দেখেন একটা রেখা গেছে, মানে এটা তো 45 একটু বেশি কাত, এই যে বেশি কাত, আর এইটা প্রায় 60 65 বা 70, ডিগ্রি। এটা হলো স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ভলিউমের লাইনটা, এটা স্পেসিফিক ভলিউম, যার এককটা কি তাহলে স্পেসিফিক ভলিউমের জানেন? পড়ছিলাম অনেক আগে ভাই, এখানে মনে নেই। ভাই দেখেন স্পেসিফিক ভলিউমের এককটা হলো আপনার ঘনমিটার, এই যে ঘনমিটার পার কেজি, মানে ঘনমিটার পার কেজি মানে প্রতি কেজির যে আয়তন সেটা হলো স্পেসিফিক ভলিউম। মনে রাখবেন যেহেতু স্পেসিফিক ভলিউম, তাহলে ভলিউমটাই আগে হবে, এই যে মিটার কিউব, বুঝছেন? তাহলে আমরা একটা সাইকোমেট্রিক চার্ট ড্র করে দেখেন আমরা কয়েকটা জিনিসকে মিন করতেছি। একটা হলো ড্রাই বাল্ব টেম্পারেচার যেটা এক্স অক্ষ বরাবর থাকে, একটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি যেটা উপরের দিকে থাকে, একটা এই যে ডাব্লিউবিটি ওয়েট বাল্ব টেম্পারেচার, একটা হলো আমার স্পেসিফিক ভলিউম, একটা রিলেটিভ হিউমিডিটি, তাহলে 5টা পাইলাম, 5টা। আবার মানে এই যে এখানে যে লেখাগুলো আছে এখানে লিখবেন, তার মানে ওয়েট বাল্ব টেম্পারেচার কিন্তু আমরা এখানে পাই, ডিউ পয়েন্ট টেম্পারেচারটাও এখানে আমরা পাই, স্যাচুরেশন টেম্পারেচার এখানে পাই। তো এই 4-5টা জিনিস আমাদের এখানে একটু লিখে দিতে হবে, তাহলে আমাদের একটা বেসিক সাইকোমেট্রিক চার্ট কিন্তু ড্র হবে। তো তারপরে প্রশ্নে কি বলেছিল দেখেন, সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করো এবং একটি রেখায় হিটিং এবং হিউমিডিফিকেশন দেখাতে হবে। তাহলে একটা রেখার মাধ্যমে দেখেন, তাহলে সেই রেখাটা হচ্ছে 1 থেকে 3, সেই রেখাটা, তাহলে এই 1 থেকে 3 নাম্বার যে রেখাটা, এই রেখার ভিতরে আপনার দেখেন এটা কিন্তু ডান দিকে গেছে, এই রেখাটা ডান দিকেও গেছে উপরের দিকেও গেছে, দেখেন এই যে ডান দিকেও কিছুটা আসছে, কারণ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এই পয়েন্টে আসছে, তার মানে ডান দিকে আসছে কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ডান দিকে আসছে এই রেখাটা, এবং উপরের দিকে গেছে কোনটুক, এইটুকু আমাদের উপরের দিকে গেছে, তার মানে ডান দিকেও আসছে উপরের দিকেও গেছে। তো যেটা ডান দিকে এসেছে সেটাকে আমরা বলতেছি রেখা 1 2, যেটা উপরের দিকে গেছে সেই রেখাটা 2 3, তাহলে 1 2 আর 2 3 মিলেই কিন্তু 1 আর 3। তাহলে আমাদের বলছে একটা রেখাতে আমাদের হিটিং এবং হিউমিডিফিকেশন দেখাতে হবে। তাহলে দেখেন এই যে 1 2 রেখা দ্বারা, এই যে 1 থেকে 2 এ যে আমি আসতেছি, মানে বাম থেকে কিন্তু ডান দিকে ভাই দেখেন, তাহলে 1 2 রেখা দ্বারা স্থির হিউমিডিটি রেশিওতে, স্থির হিউমিডিটি রেশিওতে হিটিং, হিটিংকে আমরা বোঝাচ্ছি হিটিং, এবং 2 3 দ্বারা দেখেন 2 3 মানে এই যে 2 থেকে 3, এই 2 3 দ্বারা স্থির ড্রাই বাল্ব টেম্পারেচারে হিউমিডিফিকেশনকে বোঝায়, হিউমিডিফিকেশনকে বোঝায়। দেখেন তাহলে উপরের দিকে যাচ্ছে হিউমিডিফিকেশন হচ্ছে, ডান দিকে যাচ্ছে হিটিং হচ্ছে, দেখেন এটাই বোঝাইছে, ডান দিকে আসলে হিটিং, উপরের দিকে গেলে হিউমিডিফিকেশন, যেটা আমরা এই যে 1 3 রেখা দ্বারা, তার মানে 1 3 রেখা দ্বারা আমরা এই যে এটা ডান দিকে আসতেছে মানে হিটিংকে বোঝাচ্ছে, আবার 1 3 উপরের দিকেও গেছে এটা দ্বারা হিউমিডিফিকেশন বোঝাচ্ছে, তাহলে দুটোই বোঝায়, 1 3 রেখা দ্বারা হিটিং ও হিউমিডিফিকেশন দুটোই বোঝায়। তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই যে 1 2 রেখা দ্বারা স্থির হিউমিডিটি রেশিওতে কেন বললো, তাহলে 1 থেকে যখন 2 আসতেছি ভাই, তাহলে এক 1 নম্বর পয়েন্টে
বলছে স্থির হিউমিডিটি রেশিও, তার মানে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টে হিউমিডিটি রেশিওটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখেন হিউমিডিটি রেশিওটা উপরের দিকে গেলে আস্তে আস্তে বাড়ে। তো 1 নম্বর পয়েন্টটা আমার এই অক্ষ থেকে কতটুকু উপরে আছে, যতটুকু উপরে আছে 2 নম্বর পয়েন্টটাও ঠিক ততটুকু উপরে আছে, মানে স্পেসিফিক হিউমিডিটিটা উপরের দিকে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টে আমার হিউমিডিটি রেশিও বা স্পেসিফিক হিউমিডিটি দুটো একই। হিউমিডিটি রেশিও বা স্পেসিফিক হিউমিডিটি দুইটা কি থাকে, দুইটা স্থির থাকে ভাই। এটা বুঝতে পেরেছেন কিনা? হুম। আবার আচ্ছা। এই যে 2 থেকে 3 দ্বারা স্থির ড্রাই বাল্ব টেম্পারেচারে, তাহলে দেখেন 2 থেকে 3, তাহলে 2 নম্বর পয়েন্টে আমাদের যে ড্রাই বাল্ব টেম্পারেচার, দেখেন ড্রাই বাল্বটা কি এই বিন্দু থেকে ডান দিকে যায়। তাহলে 2 নম্বর পয়েন্টটা যতটুকু ডান দিকে আছে, দেখেন এই যে এটুকু ডান দিকে আছে না, এটুকু 3 নম্বর পয়েন্টটাও এটুকু ডান দিকে আছে। এটা কিন্তু দেখেন 2 নম্বর পয়েন্ট থেকে কিন্তু 3 নম্বর পয়েন্টটা ডান দিকে সরে যায় নাই, সোজা উঠছে। সো এই 2 থেকে 3 আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচারটা স্থির আছে, মানে কনস্ট্যান্ট আছে। এজন্য আমরা বলেছি 2-3 দ্বারা স্থির ড্রাই বাল্ব টেম্পারেচারে হিউমিডিফিকেশনকে বোঝায়। দেখেন তাহলে বুঝতে পেরেছেন কিনা? আর 1-3 রেখা দ্বারা হিটিং ও হিউমিডিফিকেশনকে বোঝায়। তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা কমপ্লিট, আমরা উত্তর দিলাম। এই 1-3 দ্বারা হিটিং এবং হিউমিডিফিকেশন এটা একটু বলুন তো ভাই। দেখেন এই যে 1 থেকে যখন 3-এ যাচ্ছি, ভাই আমি কি ডান দিকে যাচ্ছি নাকি যাচ্ছি না কিছুটা বলেন তো? 1 থেকে 3-এ যখন যাচ্ছি, আচ্ছা। যাচ্ছি, তার মানে ডান দিকে গেলেই তো আপনার হিটিং হবে, হিটিং। ভাই এই প্রশ্নটার আগে আরেকটা প্রশ্ন এই যে দেখে নেন। ডাবল। এটা দেখার আগে আরেকটা প্রশ্ন দেখেন, 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারে কি বলেছে? 4 নাম্বার যে প্রশ্নটা, এটা আসছে ডিএমটিসিএল মানে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মানে মেট্রো রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বলছে একটি সাইকোমেট্রিক চার্টে বিভিন্ন প্রসেসগুলো দেখাও। মানে একটা সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করে বিভিন্ন প্রসেসগুলো দেখাও, শুধুমাত্র প্রসেসগুলো দেখাতে হবে। তাহলে কি কি প্রসেস এখানে আছে দেখেন, এই যে 4 নাম্বারের অ্যান্সার। তো এটা আমাদের একটা বেসিক সাইকোমেট্রিক চার্ট ইয়া করলাম, ড্র করলাম। এখানে কোনো টেম্পারেচার দেওয়ার দরকার নাই, কারণ শুধু মাত্র প্রসেসগুলো দেখাতে বলেছে। তাহলে এই যে একটা বিন্দু থেকে আমি শুরু করলাম দেখেন, তাহলে এই চার্টের ভিতরে আপনি যদি ডান দিকে যান, ডান দিকে গেলে পাবেন হিটিং, যাকে আমরা বলি সেন্সিবল হিটিং, মানে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, সেন্সিবল। তাহলে এটা হলো সেন্সিবল হিটিং, দেখেন ডান দিকে গেলে। আবার বাম দিকে আসলে এই প্রসেসটাকে আমরা বলি সেন্সিবল কুলিং প্রসেস। তাহলে ডান দিকে গেলে হিটিং প্রসেস, সেন্সিবল হিটিং প্রসেস, বাম দিকে আসলে কুলিং প্রসেস। আবার উপরের দিকে গেলে আমার এই প্রসেসটার নাম হবে হিউমিডিফিকেশন প্রসেস। আমি লিখছি হিউমিডিফাইং, মানে এই প্রসেসে হিউমিডিফাই হচ্ছে। হিউমিডিফাইং, হিউমিডিফিকেশন, যা লিখবেন কারেক্ট। এবং নিচের দিকে যখন আসবেন তখন হিউমিডিফিকেশনের উল্টাটা হবে ডিহিউমিডিফাইং। ডিহিউমিডিফাইং তার মানে এখানে হিউমিডিফাইং হবে না, হিউমিডিফাইংটা কমে যাবে, ডি হবে, এখানে হিউমিডিফাইং হবে। দেখেন তাহলে এই চারটা প্রসেস তো বুঝেছেন। ডান দিকে গেলে হিটিং, আর বাম দিকে আসলে তার বিপরীতটা কুলিং, উপরের দিকে গেলে হিউমিডিফাইং, নিচের দিকে আসলে তার বিপরীতটা ডিহিউমিডিফাইং। দেখেন এই হলো চারটা। এখন এখন আমি দেখেন, আমি যদি এই যে এই বরাবর যাই, আমি কিন্তু দেখেন এই বরাবর যাওয়া মানে আমি দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছি, তার মানে আমি কিন্তু ডান দিকেও যাচ্ছি আবার উপরের দিকেও যাচ্ছি এই পয়েন্টে আসার মাধ্যমে, ঠিক না ভাই? হুম। তার মানে ডান দিকে যখন যাচ্ছি তখন হিটিং, যতটুকু উপরের দিকে যাচ্ছি আমার ততটুকু হিউমিডিফিকেশন হচ্ছে। অর্থাৎ এই হ্যাঁ, এই হ্যাঁ। রেখার মাধ্যমে আমি হিটিংও করতেছি আবার হিউমিডিফিকেশনও করতেছি। এই জন্যই বোঝানো হয়েছে, এই যে দেখেন 1 থেকে 3 রেখা দ্বারা হিটিং ও হিউমিডিফিকেশন দুটোই বোঝায়। আহ, তাহলে প্রশ্নটা কি ছিল 2 নম্বরে? দেখেন 2 নম্বরের প্রশ্ন ছিল এই হিট সাইকোমেট্রিক চার্ট এই অঙ্কন করে। হিটিংটা কি ভ্যারিয়েবল টেম্পারেচার এটাই না ভাই? হিটিংটা ড্রাই বাল্ব টেম্পারেচারেই, হ্যাঁ, মানে আমরা হিটিং যে করি ড্রাই বাল্ব টেম্পারেচারে মেজার করি,
ড্রাই বাল্ব টেম্পারেচারে। হুম। ড্রাই বাল্ব টেম্পারেচারটা কি, মানে থার্মোমিটারের উপরে ভেজা কাপড় থাকে না, তখন হলো ড্রাই বাল্ব টেম্পারেচার। আর ওয়েট বাল্বের উপরে ভেজা কাপড় থাকে। তাহলে দেখেন, তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করো এবং একটি রেখায় হিটিং এবং হিউমিডিফিকেশনটা দেখাও, তো দেখাইলাম। আবার 4 নম্বরে কি বলেছিল, বিভিন্ন প্রসেস দেখাও। তো প্রসেসগুলো শেষ করে ফেলি, দেখেন। তাহলে আমরা কিন্তু এইটা পড়লাম, তাহলে যখন এই নিচে আসবো তখন কি হবে দেখেন তো। যখন এই প্রসেসে আসতেছি আমি, তখন কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি বামেও চলে আসতেছি, আমি নিচেও চলে আসতেছি। দেখেন বামেও আসতেছে, নিচেও আসতেছে। তার মানে বামে আসলে কুলিং, আর নিচে আসলে ডিহিউমিডিফাইং। তার মানে এই প্রসেসটার নাম হবে কুলিং অ্যান্ড ডিহিউমিডিফাইং। সংক্ষেপে লিখেছি, বাট পরীক্ষায় আসলে কিন্তু সংক্ষেপে লেখা যাবে না ভাই। কুলিং অ্যান্ড ডিহিউমিডিফাইং। আবার দেখেন, আমি যদি এই বরাবর যাই, এই বরাবর যদি যাই, তখন দেখেন আমি বামেও আসতেছি, মানে কুলিংও হচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছি, হিউমিডিফাইংও হচ্ছে। তার মানে এই প্রসেসটার নাম হলো কুলিং অ্যান্ড হিউমিডিফাইং, যাকে আমরা ইভাপোরেটিভ কুলিং বলে জানি। বুঝছেন? তাহলে এটাকে আমি বলবো ইভাপোরেটিভ কুলিং। ইভাপোরেটিভ কুলিং এর একটা ব্যাখ্যা আছে বড়, এটা অনেক কঠিন, বুঝছেন? পড়ার দরকার নাই, শুধু মনে রাখবেন এটা ইভাপোরেটিভ কুলিং। বুঝছেন? এটা ইভাপোরেটিভ কুলিং, মানে হওয়ার কথা কুলিং অ্যান্ড হিউমিডিফাইং, না হয়ে এটা হবে ইভাপোরেটিভ কুলিং। আর একটা আছে এই বরাবর, দেখেন এটাই যে নিচের দিকে আসলে ডিহিউমিডিফাইং, আর ডান দিকে গেলে হিটিং। তাহলে এটার নাম হওয়ার কথা হিটিং অ্যান্ড ডিহিউমিডিফাইং, হিটিং অ্যান্ড ডিহিউমিডিফাইং, বাট এটার নাম হবে আপনার হিটিংটা আসবে না, কেমিক্যাল ডিহিউমিডিফাইং। মানে নাম তো হবে এটার, ডিহিউমিডিফাইং তো হবেই, সাথে হিটিং হওয়ার কথা, হিটিং না হয়ে হবে কেমিক্যাল ডিহিউমিডিফাইং। তাহলে বিভিন্ন প্রসেসের নামটা দেখেন মনে থাকবে কিনা। হ্যাঁ, ওই যে চারটা এটার প্রসেস নামটা মনে থাকলে এগুলো বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 2 ভাই নাম্বার। আজকে আবার রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই, অলরেডি 27 মিনিট রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে। দেখেন তারপরে আমার এই যে 3 নাম্বার বলছে সাইকোমেট্রিক চার্ট অঙ্কন করো। আবার ওই যে এটার মতোই সাইকোমেট্রিক চার্ট আমরা অঙ্কন করব, এবং একটি স্প্লিট এয়ার কন্ডিশনিং এর, দেখেন স্প্লিট এয়ার কন্ডিশনিং মানে এসি। তো এসির ভিতরে আপনার কি হতে পারে, স্প্লিট টাইপ হতে পারে, উইন্ডো টাইপ হতে পারে। তাহলে এটা বলছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং এর ইনডোর ইউনিটে। দেখেন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং এর দুইটা ইউনিট থাকে, একটা ইনডোর একটা আউটডোর, ইনডোর একটা আউটডোর। তাহলে ইনডোর ইউনিটে যে প্রসেসগুলো যুক্ত থাকে সেগুলো দেখাও, মানে ইনডোরে আমাদের কোন কোন প্রসেসে কাজ হয় সেটা দেখাতে বলছে। তাহলে দেখেন এই যে 3 নাম্বারটা আবারও আমরা একটা আমার ড্র করলাম। এই যে টেম্পারেচারগুলো দেন -5, 5, 10, 15, 20, 25 এত ডিগ্রি সেলসিয়াস। ট্রাইবাল টেম্পারেচার তো ডিগ্রি সেলসিয়াসে বোঝায়। উপরের দিকে স্পেসিফিক হিউমিডিটি, এই যে ওয়েট বাল্ব টেম্পারেচার, এগুলো লিখি নাই। তারপর এটা হলো আপনার স্পেসিফিক ভলিউম, এটা রিলেটিভ হিউমিডিটি লিখেছি আরএইচ, এটা পুরোপুরি লিখবেন। এবং এই যে ওয়েট বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, সেশন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস। যদি ড্র করতে বলে জাস্ট এইটুক ড্র করবেন। এখন দেখেন একটি স্প্লিট এয়ার কন্ডিশনিং এর ইনডোর ইউনিটে 1 থেকে 3 প্রসেস যুক্ত থাকে। আমাদের কিন্তু প্রশ্ন এটাই ছিল, একটি স্প্লিট এয়ার কন্ডিশনিং এর ইনডোর ইউনিটে, একটি স্প্লিট এয়ার কন্ডিশনিং এর ইনডোর ইউনিটে যে প্রসেসগুলো যুক্ত থাকে। তাহলে ইনডোর ইউনিটে 1 থেকে 3 এই প্রসেসটা যুক্ত থাকে, যেখানে আবার দুইটা প্রসেস আছে জানেন। দেখেন 1 থেকে 3 কোন দিকে আসছে, এই যে এই বরাবর যে প্রসেসটা, এই বরাবর এই প্রসেসের সাথে যুক্ত থাকে। তার মানে যদি এই ফিগারটা দেখেন, এই যে এই প্রসেসে কিন্তু যুক্ত থাকে আপনার কুলিং অ্যান্ড ডিহিউমিডিফাইং, কুলিংও করা হয় ডিহিউমিডিফাইংও করা হয় এসিতে। তাহলে এই যে 1 থেকে 3 এই প্রসেসে যুক্ত থাকে। তো এই প্রসেস দ্বারা দেখেন 1 থেকে 3 যে প্রসেস, তাহলে এই বরাবর আসা মানে কিন্তু আমি বামেও আসতেছি,
আমি নিচেও আসতেছি, তাহলে এই যে এটা যোগ করে এই বরাবর আমি চলে আসলাম, এই যে এই রেখা বরাবর, তাহলে এই পয়েন্টে চলে আসলাম। তার মানে 1 থেকে 3-এর মধ্যে আপনার এই বামেও আছে, নিচের দিকেও আছে। তাহলে একটি স্প্লিট এয়ার কন্ডিশনিং এর ইনডোর ইউনিটে 1-3 প্রসেস যুক্ত থাকে, যা দ্বারা কুলিং, কুলিং মানে বাম দিকে, এবং ডিহিউমিডিফিকেশন মানে নিচের দিকে, এটাকে বোঝায়। ভাই তাহলে বুঝেছেন কিনা বলেন? বুঝছি ভাই। আচ্ছা, এখন আমরা তো সাইক্লোমেট্রিক চার্টটা শেষ করলাম, 3টা ছিল। এখন আমাদের প্রবলেম আছে 2টা, দেখেন এই যে 2, 3, 4 আমরা করলাম। এখন আমাদের একটা প্রবলেম হলো, দেখেন 5 নাম্বারটা আগে দেখেন। 6 ঘনমিটার বাতাস। ভাই ঘনমিটার কিসের একক বলেন তো? আয়তন, ভলিউম। 6 ঘনমিটার ভলিউমের একক। তাহলে 6 ঘনমিটার বাতাসে, মানে বাতাসের একটা পরিমাণ দেওয়া আছে আয়তনে। 6 ঘনমিটার বাতাসে 22 গ্রাম জলীয় বাষ্প বিদ্যমান, বুঝছেন? মানে বাতাসের একটা পরিমাণ দেওয়া আছে আয়তনে, বলেছে এর ভিতরে 22 গ্রাম জলীয় বাষ্প বিদ্যমান। বাতাসের এই ভলিউমটি সর্বাধিক 25 গ্রাম জলীয় বাষ্প ধারণ করে। মানে বাতাস সে কি করতে পারে, বাতাসের এই যে ভলিউমটা, মানে এই 6 ঘনমিটার বাতাস, তার ভিতরে সর্বাধিক 25 গ্রাম বাষ্পকে সে নিতে পারে, বাষ্পকে নিতে পারে সর্বাধিক। তাহলে সে কি 26 গ্রাম নিতে পারবে ভাই বলেন তো? ভাই নিতে পারবে না, কারণ বলছে সর্বাধিক 25 গ্রাম নিতে পারবে। ভাই মানে বাতাসের জলীয় বাষ্পকে ধারণ করার, বা আমি বলি ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প, ওয়াটার ভেপারকে ধারণ করার একটা ক্যাপাসিটি আছে। এখন আপনি যদি সেই ক্যাপাসিটিকে ফিল আপ করে দেন, তো তার বেশি কিন্তু ওয়াটার ভেপার সে নিতে পারবে না, তার ভিতরে ওই বাতাসে না, এর বেশি নিতে পারবে না। তাইলে যখন আর যে সে নিতে পারবে না, সেই বাতাসকে আমরা বলি স্যাচুরেটেড বাতাস, স্যাচুরেটেড এয়ার বলি তাকে আমরা। স্যাচুরেটেড এয়ার, এটাকে আমরা কেন বলি? কারণ সে আর বাতাসের, সে তার নিজের ভিতরে আর কোনো জলীয় বাষ্প মানে অ্যাকসেপ্ট করতে পারবে না, এই জন্য আমরা তাকে বলি স্যাচুরেটেড এয়ার। ভাই বুঝতে পেরেছেন স্যাচুরেটেড এয়ারটা কি জিনিস? দেখেন আমি এখানে শুরুতে বলেছিলাম ড্রাই এয়ার। ড্রাই এয়ার মানে এর ভিতরে শুধু বাতাসই আছে, আর কিছু নাই, কোনো ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প নাই। আর আর্দ্র বাতাস মানে ময়েস্ট এয়ার, মানে এর ভিতরে জলীয় বাষ্প আছে। আর এখন বললাম স্যাচুরেটেড এয়ার। স্যাচুরেটেড এয়ার মানে এর ভিতরে ওয়াটার ভেপার আছে, কিন্তু আর অতিরিক্ত ওয়াটার ভেপার নেওয়ার মতো ক্যাপাসিটি আর নাই, সেই এয়ারটা হলো স্যাচুরেটেড এয়ার। বুঝতে পেরেছেন? তাহলে স্যাচুরেটেড এয়ারের ভিতরে আর কোনো জলীয় বাষ্প ঢুকতে পারবে না। আচ্ছা, আমি আবারও পড়ি, দেখেন তাহলে 6 ঘনমিটার বাতাসে 22 গ্রাম জলীয় বাষ্প বিদ্যমান। তাহলে বাতাসের একটা পরিমাণ দেওয়া আছে আয়তনে, 22 গ্রাম জলীয় বাষ্প আছে, ঠিক আছে থাকুক। বাতাসের এই ভলিউমটি সর্বাধিক 25 গ্রাম জলীয় বাষ্প ধারণ করে, তার মানে সে 25 গ্রাম কিন্তু ধারণ করতে পারে। ভাই তাহলে আমাকে বলেন সে আর কত গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে? সর্বোচ্চ 25 গ্রাম ধারণ করতে পারে। হ্যাঁ, তার ভিতরে আছে 22 গ্রাম, সে চাইলে আর 3 গ্রাম কিন্তু তার ভিতরে নিতে পারবে, তাই না? সে চাইলে আর 3 গ্রাম নিতে পারবে, 3 গ্রামের বেশি আর সে নিতে পারবে না। দেখেন বলেছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মানে রিলেটিভ হিউমিডিটি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি ও পরম আর্দ্রতা মানে অ্যাবসোলিউট হিউমিডিটি, আর্দ্রতা অ্যাবসোলিউট হিউমিডিটি বের করুন, এটা বলেছে। তাহলে একটা হলো আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতার এখানে প্রবলেমটা দেখেন করেই রাখছি। তো রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে, দেখেন রিলেটিভ হিউমিডিটি মানে ভেপারের ডেনসিটি, মানে আমাদের যে ওয়াটার ভেপারটা আছে না বাতাসের ভিতরে বা বাষ্প আছে, সেই বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই স্যাচুরেশন ভেপার ডেনসিটি। স্যাচুরেশন ভেপার ডেনসিটি, ওই যে স্যাচুরেশন ভেপার মানে কি? স্যাচুরেশন ভেপার মানে যে বাতাসটা আপনার তার যে ক্যাপাসিটি, সেই পরিমাণ ক্যাপাসিটি
সে পূরণ করে ফেলেছে, তাহলে সেই যে ভেপারটা 25 গ্রাম আপনার সেই ভেপারের ইয়া হবে, মানে ডেনসিটিটা এখানে নিতে হবে। তাহলে উপরে হবে আপনার বাষ্পের ঘনত্ব, নিচেও হবে বাষ্পের ঘনত্ব, কিন্তু স্যাচুরেটেড বাষ্পের ঘনত্ব। তো রিলেটিভ হিউমিডিটির আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। দেখেন এটা 1 নম্বর প্রশ্নের জন্য, যে রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে ভেপার প্রেশার ডিভাইডেড বাই স্যাচুরেশন ভেপার প্রেশার। মানে আপনি চাইলে প্রেশার দিয়ে বের করতে পারবেন, আবার ডেনসিটি দিয়ে বের করতে পারবেন। তো এটা হলো কথা। দেখেন তার উপরে হলো ভেপার প্রেশার, ভেপারে যে প্রেশারটা আছে, নিচে দেবেন স্যাচুরেশন ভেপার প্রেশার, আর এখানে হচ্ছে ভেপারের ডেনসিটি ডিভাইডেড বাই স্যাচুরেশন ভেপারের ডেনসিটি। ভাই সূত্রটা বুঝেছেন কিনা? হ্যাঁ, তাহলে দেখেন গলায় কাশি হয়ে যাচ্ছে আজকে আবার। তাহলে এই যে প্রবলেমটা আমাদের বলেছে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য। তাহলে আপেক্ষিক আর্দ্রতা মানে দেখেন এইখানে আয়তন দেওয়া আছে 6 ঘনমিটার, আর জলীয় বাষ্প আছে কত? জলীয় বাষ্প আছে 22 গ্রাম। তাহলে ডেনসিটি কত হবে ভাই? উপরে যদি আমি ইয়াটা বসে ডেনসিটিটা বসাই, দেখেন ডেনসিটি 22 বসালে বাই 6। ভাই ডেনসিটির সূত্র কি বলেন তো? এখানে তো প্রেশার নাই, দেখেন প্রেশার থাকলে প্রেশার নিতাম, বাট এখানে আপনার আছে ভর আর আয়তন, তাহলে ঘনত্ব পাবো। তাহলে হচ্ছে কি ভর বাই, তাহলে 22 গ্রাম, তো 22 গ্রামকে কেজিতে নেই, 1000 দ্বারা ভাগ করব, তাহলে 0.022 এত কেজি ডিভাইডেড বাই 6। দেখেন তাহলে এটা বাষ্পের ঘনত্ব হয়েছে কিনা? হুম। হুম, মানে ঘনত্ব মানে হচ্ছে আপনার ভর বাই আয়তন, আর নিচে হবে আপনার, তাহলে উপরে হলো আপনার ভেপার ডেনসিটি, ভেপারের ভেপারের ডেনসিটি, আর নিচে হবে স্যাচুরেশন ভেপারের ডেনসিটি। তো স্যাচুরেশন মানে কি? দেখেন এই যে বাতাসের এই ভলিউমটি সর্বাধিক 25 গ্রাম জলীয় বাষ্প ধারণ করে, তাহলে এই যে সর্বোচ্চ নিতে হবে, তাহলে এটা স্যাচুরেশন হয়ে যাবে 25 গ্রাম 0.025 ডিভাইডেড বাই 6। দেখেন বুঝছেন কিনা? তাহলে নিচে হলো স্যাচুরেশন ভেপারের ডেনসিটি, উপরে আপনার ভেপারের ডেনসিটি, নিচে স্যাচুরেশন ভেপারের ডেনসিটি। কেন স্যাচুরেশন? কারণ এই যে সর্বাধিক 25 গ্রাম জলীয় বাষ্প সে নিতে পারে, 25-এর উপরে আর নিতে পারে না। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমার আসবে 0.88। তাহলে এইটা হলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা। যদি আমি পার্সেন্টেজে নেই, 100 দ্বারা গুণ 88%, তাহলে এটা হলো আমার রিলেটিভ হিউমিডিটি 88%। হুম। ভাই তাহলে আমাকে একটু বলেন, দেখেন মানে যদি জলীয় বাষ্পের পরিমাণটা, জলীয় বাষ্প মানে মানে আমাদের যে বাতাসটা আছে দেখেন এই যে চারপাশে, তাহলে এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি আপনার, জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয়, জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি আপনার কমবে না বাড়বে বলেন তো? জলীয় বাষ্প যদি বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি আপনার, ভাই দেখেন আপনার এই যে জলীয় বাষ্পের পরিমাণটা বুঝতেছেন। আচ্ছা আমার প্রশ্নটা করাই একটু ইয়া হয়েছে ভাই, দেখেন কারণ জলীয় বাষ্প তো আপনার পরিমাণ হলে